বিয়ে বলতেই তো আমাদের মাথায় আসে আনন্দ, হাসি, উৎসব, তাই না? কিন্তু যদি বলি এমন এক বিয়ের কথা যেখানে আনন্দের বদলে কান্নাটাই আসল রীতি, হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজ এমন এক অদ্ভুত ঐতিহ্যের গভীরে যাওয়া যাক। দেখুন, একদিকে একটা সাধারণ বিয়ে মানেই হাসি ঠাট্টা কোন্ডাটা, আর অন্যদিকে এই বিশেষ ঐতিহ্যে আছে কান্না আর বিলাপ। নতুন শুরুর উদযাপনের বদলে এখানে চলে 1 মাস ধরে শোক পালনের মতো একটা ব্যাপার। আর কোণে হাসি খুশি থাকার বদলে তাকে রীতিমতো কাঁদতে হয়। কি অদ্ভুত, তাই না? তো প্রশ্নটা তো মাথায় আসবেই, কেন? মানে বিয়ের ঠিক আগে জীবনের এত বড় একটা আনন্দের মুহূর্তে একজন কনে টানা 1 মাস ধরে কেন কাঁদবে? এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর কারণ আছে। চলুন সেই রহস্যটাই আজ ভেদ করা যাক। তো শুরু করা যাক এই কান্নার বিয়ের আসল পরিচয় দিয়ে। এই প্রথাটার একটা সুন্দর নামও আছে, জুওতাং। চলুন জেনে নিই এর মানে কি আর ঠিক কোথায় এর চল। এই যে জুওতাং শব্দটা, এর আক্ষরিক মানে হল হলে বসা, আর এই প্রথাটা পালন করে দক্ষিণ পশ্চিম চীনের তুজিয়া নামের এক জনগোষ্ঠী। এটা কিন্তু তাদের বহু বছরের পুরনো একটা ঐতিহ্য। আচ্ছা, তাহলে এই যে 1 মাস ধরে কান্নার রীতি, এটা ঠিক কিভাবে কাজ করে? মানে এর নিয়মকানুনগুলো কি? আসুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। ভাবা যায় পুরো ৩০ দিন। এই দীর্ঘ সময়টাই আসলে বুঝিয়ে দেয় যে তুজিয়া সম্প্রদায়ের কাছে এই প্রথাটা কতটা গুরুত্বপূর্ণ আর এর জন্যে কতটা নিষ্ঠার প্রয়োজন হয়। দেখুন ব্যাপারটা কিভাবে এগোয়। প্রথমে কনে একা শুরু করে, প্রতিদিন সন্ধ্যায় 1 ঘণ্টা করে। 10 দিন পর তার সাথে যোগ দেন তার মা। আরও 10 দিন পর আসেন দিদিমা। আর সবশেষে পরিবারের বাকি মহিলারা, মানে বোন, মাসিরাও যোগ দেন। তখন এটার শুধু কান্না থাকে না, একটা সম্মিলিত অনুষ্ঠানে পরিণত হয়। আর হ্যাঁ, এই কান্না কিন্তু নীরবে চোখের জল ফেলা নয়। এটা আসলে একটা সুরেলা ব্যাপার, অনেকটা গানের মতো। এর একটা নামও আছে, ক্রন্দনরত বিয়ের গান। এই সুরটা যোগ হওয়ায় পুরো বিষয়টাই অন্য একটা মাত্রা পায়। তো আসল কথায় আসা যাক, এত আয়োজন করে কান্নার কারণটা কি? এই অস্ত্রের আড়ালে আসলে কি অর্থ লুকিয়ে আছে? চলুন এবার সেটাই খুঁজে বের করি। প্রথম এবং সবচেয়ে সুন্দর কারণটা হল কৃতজ্ঞতা। এই কান্নার মাধ্যমে কনে তার বাবা মা আর পুরো পরিবারকে ধন্যবাদ জানায়। তাকে এত আদর যত্নে বড় করার জন্য যে ঋণ, সেটাই যেন সে এই চোখের জলে শোধ করে। দ্বিতীয় কারণটা খুবই স্বাভাবিক, বিচ্ছেদ। নিজের বাড়ি, নিজের চেনা পরিবেশ, বাবা মাকে ছেড়ে চলে যাওয়ার যে কষ্ট, সেই আবেগটাকেও প্রকাশ করা হয় এই কান্নার মাধ্যমে। এটা হলো বিদায়ের কষ্ট। আর তৃতীয় কারণটা সবচেয়ে অবাক করার মতো। এটা হলো সৌভাগ্যের জন্য কান্না। তুর্জিয়াদের বিশ্বাস, বিয়ের আগে যত কান্না করে নিলে বিয়ের পরের জীবনটা শুধু হাসি আর আনন্দেই ভরে থাকবে। মানে দুঃখের কোটা আগেই পূরণ করে ফেলা আর কি। সুতরাং বুঝতেই পারছেন, এটা শুধু কান্নাকাটি নয়, এটা একই সাথে কৃতজ্ঞতা, বিচ্ছেদ আর সৌভাগ্যের এক জটিল কিন্তু সুন্দর মিশ্রণ। এই প্রথা একদিকে অতীতকে সম্মান জানায়, আবার ভবিষ্যতের জন্য আশাও তৈরি করে। আর পারিবারিক বন্ধন তো আরও মজবুত হয়ই। জানেন তো, প্রত্যেকটা পুরনো প্রথার পেছনে কোনো না কোনো গল্প থাকে। তো এই কান্নার বিয়ের পেছনের গল্পটা কি? চলুন একটু ইতিহাসে ডুব দেওয়া যাক। গল্পটা অনেক পুরনো, প্রাচীন চীনের। ঝাও রাজ্যের এক রাজকন্যার বিয়ে ঠিক হয়েছিল। তো বিয়ের আগে তার মা মেয়েকে বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। মায়ের সে কান্না দেখে রাজকন্যাও কাঁদেন। আর মায়ের প্রতি এই ভালোবাসার প্রকাশটাই নাকি ধীরে ধীরে একটা ঐতিহ্যে পরিণত হয়ে যায়। বলা হয় সেই রাজকন্যার মা তাকে বলেছিলেন, তোমার বাড়ির জন্য কাঁদো আমার মেয়ে, যাতে সবাই বুঝতে পারে তোমার মনে নিজের পরিবারের জন্য কতটা ভালোবাসা আর কৃতজ্ঞতা আছে। তার মানে এই কান্না দুর্বলতার নয়, বরং গভীর ভালোবাসার চিহ্ন। বেশ, তো এত গেল ইতিহাসের কথা। কিন্তু আজকের দিনে এই একবিংশ শতাব্দীতে এসে এই প্রথাটার কি অবস্থা? এটা কি এখনও আগের মতোই মানা হয়? না, এখন আর আগের মতো অবস্থা নেই। সময় বদলেছে, তাই প্রথাও বদলেছে। এখন আর কেউ 1 মাস ধরে কাঁদে না।
ঐতিহ্যকে সম্মান জানাতে হয়তো কয়েকদিন বা কয়েক ঘন্টার জন্য নিয়মটা পালন করা হয়। এমনকি অনেক সময় পেশাদার শিল্পীদের ভাড়া করা হয় এই কান্নার গান গাওয়ার জন্য। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? এটাই যে আমরা বাইরে থেকে যাকে শুধু দুঃখ বা কষ্ট বলে মনে করছি, সেটা আসলে ভালোবাসা, পরিবার আর ভবিষ্যতের জন্য আশার এক শক্তিশালী প্রকাশ। আমাদের দৃষ্টিভঙ্গিটাই এখানে আসল। সত্যি বলতে এই ঐতিহ্যটা আমাদের একটা গভীর জিনিস শিখিয়ে দেয়। সেটা হলো আনন্দ আর দুঃখ সবসময় একে অপরের উল্টো হয় না। কখনো কখনো তারা একই মুদ্রার দুই পিঠের মতো। এই সুন্দর ভাবনাটা দিয়েই আজকের মতো শেষ করছি।